শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক। দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। দুপুরে সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ হারায় কাদের সহ ৩ জন, আহত হয় অর্ধ শতাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এখন টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস। সাগর, সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানতে চাই। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা? যারা আহত তাদের কি অবস্থা? শাওন, আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বিকেল ৩টার দিকে সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে, যদিও তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ বিকেলে সিএনজি চালক যখন যাত্রী ওঠানামা করছিলেন, সিএনজি চালক আব্দুল কাদের, তখন সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরি আসলে তখন তাকে বাধা দেয় এবং এটি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ স্থায়ী ছিল। এই সংঘর্ষে কাদের মিয়া এবং আরো 2 জন, সিরাজ মিয়া, কাদের মিয়া এবং সিরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং লিলু মিয়া নামে একজন হাসপাতাল নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর বাইরে যে অর্ধ শতাধিক আহত রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাদের বিষয়েও উন্নত চিকিৎসার জন্য তাদের হয়তো হবিগঞ্জের বাইরে পাঠানো হবে। আর এর বাইরে যে অন্যান্য আহত হয়েছেন তাদেরকে সদর হাসপাতাল সহ স্থানীয় যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আসলে এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকাটিতে পুলিশ তাদের কাজ করছেন। ঘটনাটি শুধুমাত্র পূর্ব বিরোধ নাকি আজকে স্ট্যান্ডের আধিপত্য, এইসব কিছু মিলিয়ে তারা কাজ করছেন এবং তারা যেটি বলছেন যে হামলার সাথে, এই ঘটনার সাথে যারা জড়িত সংঘর্ষের সাথে প্রত্যেককে তারা আইনের আওতায় নিয়ে আসবেন এবং এই লক্ষ্যেই তারা মূলত কাজ করছেন। শাওন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে। হামলা ও গ্রেপ্তারের ভয়ে এলাকা ছাড়া অনেকে। সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রার্থীদের কেউ কেউ দায়ী করেছেন প্রভাব খাটানোকে, কেউ বা দুষছেন আবহাওয়াকে। নির্বাচন নিয়ে ভোটারদের খুব একটা আগ্রহ ছিল না বলেও মনে করেন কোনো প্রার্থী। নির্বাচনে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত প্রার্থীদের জয় জয়কারের মধ্যেও বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর, বান্দরবান সদর, সিলেটের বিশ্বনাথ, গাজীপুর সদর, শেরপুরের ঝিনাইগাতি, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জয়ী হয়েছেন তারা। গতকালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার জন্য আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাতে পরবর্তী পরিস্থিতি শান্ত থাকে সেজন্য আমাদের 11টা মোবাইল টিম আমাদের টহল দিচ্ছে। আসলে সাধারণ মানুষ ভোটের বিষয়ে এতটা ইন্টারেস্টেড ছিল না, এটা একটা বড় কারণ। আর এখানে একটা বড় আদর্শিক দল রাজনৈতিকভাবে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেনি, এটাও একটা বড় কারণ। আমাগো এই ভাঙচুর করছে 2 বার, কিছু ঠিয়া যায় নাই, কিছু বাতাস দেখাবে পাইলা না, ঠিয়া যায় নাই, গলার চেইনটার বাতাস লয়ে গেছে। আমরা এরই মধ্যে 9 জনকে আটক করেছি। 2 পক্ষেরই বেশ কিছু আহত আছে, তারা হসপিটালে তার চিকিৎসা নিচ্ছেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় 36.1% ভোট পড়েছে। সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়ত বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়, সেখানে ভোট পড়েছে 17%। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার
ক্ষেতলাল উপজেলায় ৭৩.১%। ইসি আলমগীর বলেন, নির্বাচনে ছোট ছোট ৩৭টি ঘটনা ঘটেছে। এসব ত্রুটিকে বড় করে দেখার সুযোগ নেই। ২ প্রিজাইডিং কর্মকর্তা অবহেলা করায় একজনের বিরুদ্ধে মামলা ও আরেকজনকে জেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, ধান কাটার মৌসুম এবং বৃষ্টির কারণে ভোটার কম হয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, এছাড়া জাতীয় পার্টির প্রার্থী কম ছিল, এমন বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি ছিল কম। হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে, বা রাজনৈতিক দল যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে, তাহলে স্বাভাবিকভাবে তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি। সকল রাজনৈতিক দল আসলে ভোটের হার আরও বেশি হতো। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। আহত আরেক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। এ সময় বিমানে থাকা 2 পাইলট, উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট নিয়ে নদীতে লাফ দেন। আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর নেওয়া হয় হাসপাতালে। উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা 12টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। হঠাৎ করে বিমান প্রশিক্ষণ অবস্থায় আকাশে আগুন ধরে গেছে। যখন ওরা ল্যান্ড করতে গেছে তখন আর ল্যান্ড করতে পারেন নাই। পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। সঙ্গে সঙ্গে এখানে আসার পর দেখছি পাইলটকে মাঝি নিয়ে আসছে। সোলার একটা মেশিন আসার কথা, ওই মেশিনটা আসলে শনাক্ত হবে। শনাক্ত করার পর আমাদের ডুবুরি টিম প্লাস নৌবাহিনী ডাইভিং টিম, 2টা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা ট্রেনে নিয়ে আসবে। বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার। যাব তার কাছে। আল আমিন, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? বিমানটির কোনো সন্ধান মিলল কিনা? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। শাওন, উদ্ধার কাজ এখনো চলছে এবং আমি একটি আশার সংবাদ, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কিছুটা হলো জানানো হয়েছে তারা কোনো একটি ধাতব বস্তুর সন্ধান হয়তো পেয়েছে। তাই বিশেষায়িত নৌযান রয়েছে একই জায়গায় অবস্থান করছে এবং তাদের দলটি কিন্তু সেই একই জায়গায় অবস্থান করে চেষ্টা করছে। এবং যেহেতু যে সময়টিতে বিমানটি বিধ্বস্ত হয় তখন সময় ঠিক 10:22 থেকে 10:30, সেই সময়টিতে নদীতে প্রচুর জোয়ার ছিল। সেই সময় নদীর গভীরতা ছিল, অর্থাৎ নদীর ড্রাফট ছিল 10 মিটার। এখন ভাটা শুরু হয়েছে। এখন এই সময়টিতে নদীর যে গভীরতা সেটি 7 মিটার থাকে। তো এই সময়ের মধ্যে হয়তো বিমানটির যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো এই জোয়ারের পানিতে হয়তো আরো সামনের দিকে যেতে পারে, কিংবা এখন যে ভাটা শুরু হয়েছে সেটা আরো নিচের দিকে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকের অংশে কোনো একটি জায়গায় যেতে পারে। সেটি যাতে আসলে কোন জায়গায় অবস্থান সেটি জানার জন্যই কিন্তু তাদের এই যে বিশেষায়িত নৌযান সোনার স্ক্যানার সেটার মাধ্যমে জানার চেষ্টা করছে। এবং তাদের ডুবুরি দল একের পর এক আমরা দেখছি যে নদীতে ডাইভ দিচ্ছে এবং চেষ্টা করছেন সেটি শনাক্তের জন্য। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি হয়তো কোনো একটি ধাতব বস্তুর সন্ধান তারা পেয়েছে। তারা সেই জায়গাটিতে বারবার তাদের ডুবুরি দল নামাচ্ছেন এবং দেখার চেষ্টা করছে এবং সেটি উদ্ধারেরও চেষ্টা করছেন। যদি সেটি বিমানের হয়ে থাকে সেটি আসলে তারা উদ্ধারের পরই হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন সেটি আসলে তারা কিসের সন্ধান পেয়েছেন এবং সেটি বিমানে হলে তারা উদ্ধার করবেন। এই তথ্য আমাদের কাছে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাটি বিষয় যদি বলতে চাই যে যিনি মারা গেছেন আসিম জাওয়াদ, সেই আসিম জাওয়াদ হচ্ছেন যে স্কোয়াড্রন লিডার। সেই আসিম জাওয়াদ হচ্ছেন যে স্কোয়াড্রন লিডার। তার একটি তথ্য কিন্তু আইএসপি এর মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন এবং তিনি একজন দক্ষ পাইলট ছিলেন। যেটা জানানো হচ্ছে যে সেটি আসলে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে তারা বারবারই চেষ্টা করেছেন যে
শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে ল্যান্ড করানোর, কিন্তু সেটি না পারার কারণে এক পর্যায়ে তারা নদীর যে অংশটি রয়েছে সেই নদীর অংশের দিকে বিমানটি নিয়ে আসে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেন এই নদীর ঠিক পাশেই হচ্ছে যে চট্টগ্রামের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে সেখানে নামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না পারায় তারা যে তাদের কাছে থাকা যে প্যারাশুট, সেই প্যারাশুট দিয়ে চেষ্টা করেছে যে নিচে লাফিয়ে পড়ার এবং বাঁচার। তবে শেষ পর্যন্ত আসিম জাওয়াদ আহত হয় এবং আহত হওয়ার এক পর্যায়ে তিনি মারা যান। তবে এখন পর্যন্ত সুস্থ রয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি যে তার পাশে যে উইং কমান্ডার ছিলেন তিনি এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। এটাই আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। শাওন। আলামিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। নির্বাক বাবা ডাক্তার আমানুল্লাহ, শোকস্তব্ধ স্বজন, এলাকাবাসীও। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তারা। 2 শিশু সন্তানের জনক আসিম বাবাহারা হলো সন্তানরা। এর আগে সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। প্যারাশুটে নামার পর উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আসিম জাওয়াদকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে প্রায় 4 ঘন্টা তাকে চেষ্টা করা হয়েছে, তার সেন্স আসেনি। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো মানে কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। নয়াপল্টনে আগামী 2 দিন কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। এই বিষয়ে আলোচনা করতে সকালে একটি প্রতিনিধি দল যায় ডিএমপি কার্যালয়ে। সেখানে উভয় পক্ষে ইতিবাচক আলোচনার কথা জানানো হয়েছে। আলোচনা শেষে নেতারা বলেন, ট্রাফিক সংক্রান্ত সমস্যা না থাকায় শুক্র ও শনিবার কর্মসূচি দেওয়া হয়েছে। ডিএমপি থেকে জানানো হয় এই সমাবেশের বিষয়ে ইতিবাচক তারা, তবে দায়িত্বশীল আচরণ করতে হবে আয়োজকদের। সমাবেশ থেকে আমাদের আরো নতুন কর্মসূচি আসবে, সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সাথে যদি পুলিশ কমিশনার মহোদয় এটির অনুমতি প্রদান করেন এবং কিছু কিছু বিষয়ে অনুরোধ করে রাখেন যে তারা যেন মহানগরবাসীর সুবিধার্থে এগুলো অনুসরণ করেন। এদিকে দুপুরে ডিআরইউতে গণ অধিকার পরিষদের একাংশের আলোচনায় ভারতের সমালোচনা করেন বিরোধী আন্দোলনের নেতারা। বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাই ভোট বর্জন করে সরকারের বিরোধিতা করেছে। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের উপর আস্থাহীনতার কথাও জানান। বলেন, এদেশের জনগণকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতে এই বর্তমান সরকারের নাম গণতন্ত্র, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর এই সরকার বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বাংলাদেশ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান, সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ। সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ ছাত্র জনতা। তবে বিক্ষোভ মিছিলটি মার্কিন দূতাবাস পর্যন্ত যাওয়ার আগেই আটকে দেয় পুলিশ। বেলা 11:30 নাগাদ রাজধানী শাহজাদপুরের সুবাস্তু এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। তবে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। সুবাস্তু এলাকার মধ্যে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এ সময় তারা বলেন, মার্কিন প্রশাসনের মদদেই গাজা উপত্যকায় হামলার সাহস পায় ইসরায়েল। তাই ফিলিস্তিনে গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। একই সাথে দ্রুত দখলকৃত ভূখণ্ড থেকে ইহুদি সেনাদের প্রত্যাহারের দাবিও জানান তারা। একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। মার্কিন দূতাবাসের ওখানে যে আমরা ধিক্কার জানাতে চেয়েছিলাম, আমরা সেখানে অবরোধ তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আমরা বলছি যুদ্ধে কখনো বিরতি হতে পারে না, যুদ্ধ বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিডার যে ইসরায়েলদের সাহায্য করছে, এর বিরুদ্ধে বলা উচিত আমাদের। এর জন্য আমরা এখানে এসেছি। নানা মহলের চাপ আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় ঢুকে পড়ল ইসরায়েলের পদাতিক বাহিনী। জনবহুল শহরটিকে লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা, পাশাপাশি গোপন বাংকার থেকেও গুলি ছুটছে সেনারা, এমনটা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে সামরিক দপ্তর IDF। জানিয়েছে, এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত 30 হামাস সদস্য। চতুর্থবারের মতো স্থান পরিবর্তন করছি। আমার ছেলে মেয়ে আছে। এক ঘরে 9 জন আশ্রয় নিয়েছিলাম। এখন তারা এখান থেকেও চলে যেতে বলছে। কোথায় যাব জানি না। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। যেখানেই যাব সেখানেই হামলা হবে। আবার অজানার পথে ছুটতে হবে। কি হবে জানি না। আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। স্ত্রী সন্তান নিয়ে মৃত্যু ভয় কাটে আমাদের প্রতিটা দিন। এভাবেই এখন চলছে আমাদের। ইসরায়েল এখন রাফা ক্রসিং এর দখল করে তার নিয়ন্ত্রণ নিয়েছে, আর তাই এটি খুলে দেওয়াও তাদের দায়িত্ব, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম পৌঁছাতে পারে। মানবাধিকার কর্মীরাও যাতে নিরাপদে কাজ করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে ইসরায়েল সরকারকে। নিজের নামে প্রকল্প গ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুঁজি বাজারে অন্তর্ভুক্ত করতে হবে। সকালে একনেক সভায় প্রধানমন্ত্রী এসব অনুশাসন দিয়েছেন। একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়নে খরচ হবে 5,563 কোটি টাকা। অর্থ বছরের শেষ সময়ে এসে অবকাঠামো খাতের উন্নয়নে জোর দিয়েছে সরকার। স্থাপন করা হবে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, নির্মাণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট। নতুন বাজেট পেশের আগের এই সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। অনুমোদন পেয়েছে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার পল্লী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব। দিনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন দেশটির এই শীর্ষ কূটনীতিক। এ সময় কানেক্টিভিটি বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা সহ তারা বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বেইজিংয়ের তুলনায় দিল্লি সরকারই পাবে অগ্রাধিকার। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর এই অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। সাথে নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ আনতেও দিল্লির অনাপত্তি পাওয়ার খবর দিয়েছেন হাসান মাহমুদ। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দিল্লি সম্পর্ক। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে।
সীমান্তে বেসামরিক মানুষ হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে ভারতের সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকালে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পরে কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান মিলে আঞ্চলিক গ্রিড তৈরির ব্যাপারে আলোচনা হয়। এছাড়া পররাষ্ট্র সচিব আরও জানান, ভারতে নতুন সরকার গঠনের পরপরই দিল্লি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তিস্তা চুক্তি ও গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী ঢাকা। এ সময় ডোনাল্ড লুর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচনের আগে আর এখনকার পরিস্থিতি এক নয়। সীমান্তে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ বা কয়েক মাসে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, প্রায় 8 জন, গত পরশু 2 জন মারা গেছে। তো সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি এবং যাতে নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। বিভিন্ন আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দখলকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি প্রদর্শন করল ইসরায়েল। বুধবার অনুষ্ঠিত হয় এই মহড়া। লাইভ ফায়ার ড্রিলে অংশ নেয় ইহুদি সেনারা। রাফায় অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন বাড়ছে, তখন নতুন করে পদাতিক বাহিনীর দক্ষতা ঝালাই করে নিল তেল আবিব। ট্যাঙ্ক, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চলে মহড়া। গোলান মালভূমিকে কেন্দ্র করে বহু বছর ধরেই বিবাদ চলছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে। 1967 সালের আগে সিরিয়ার অংশ ছিল গোলান মালভূমি। 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলানের বেশিরভাগ এলাকার দখল নেয় তেল আবিব। রাফায় বড় পরিসরে স্থলাভিযান হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। পরম মিত্রের প্রতি প্রথমবারের মতো এমন সতর্ক বার্তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের হুঁশিয়ারিকেও আমলে নিচ্ছে না ইসরায়েল। আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব ওয়াশিংটন তেল আবিবের বিবাদ। ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে যা দরকার করব, তবে রাফায় অভিযান ইস্যুতে আমাদের সহায়তার বিষয়টি নিয়ে আরেকটু পর্যালোচনা করা হচ্ছে। এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। অস্ত্র চালান আপাতত স্থগিত করেছি। রণক্ষেত্রে বেসামরিকদের সুরক্ষার ব্যবস্থা না করে ইসরায়েলের বড় ধরনের হামলা চালানো উচিত নয়। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছিল অভূতপূর্ব। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে এটা সবচেয়ে বেশি। আরেকটি বিষয় আরও গুরুত্বপূর্ণ, অভিযানে সহায়তা। আইডিএফ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক, তা যে কোনো সময়ের চেয়ে বেশি। কোনো বিষয়ে মতভেদ হলে তার রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। এবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে মিলল আরেকটি গণকবরের সন্ধান। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 49টি মরদেহ। এখনও চলছে অনুসন্ধান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে কোনো কোনো মরদেহ। গাজার জরুরি বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার থেকে খোঁড়াখুড়ি চলছে আল শিফা প্রাঙ্গণে। গত মাসে হাসপাতালটির আরও 2টি গণকবর থেকে উদ্ধার করা হয় 30টি মরদেহ। গেল মার্চের শেষে হাসপাতালটিতে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতালের নিচে হামাসের গোপন সুড়ঙ্গ রয়েছে, যা ব্যবহৃত হয় কমান্ড সেন্টার হিসেবে। এমন অভিযোগে 2 সপ্তাহ ধরে চলে অভিযান। ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের জেরে ইসরায়েলি কোম্পানির দেয়া অর্থায়ন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ। এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানায়, আন্দোলনকারীদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। এরপরই ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে অর্থায়ন গ্রহণ বন্ধের ঘোষণা দেয়। এদিকে গবেষণা খাতে ইসরায়েলি কোম্পানিটির অর্থায়ন বন্ধের দাবিতে আন্দোলন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নেদারল্যান্ডসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এখনও সক্রিয় দাঙ্গা পুলিশ। পাশাপাশি আটকও করা হয়েছে অনেক আন্দোলনকারীকে। ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেনেও হচ্ছে আন্দোলন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আগামীকাল ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় সড়কপথে গণভবন থেকে রওনা দেবেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানাবেন। এরপর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। এরপর বিকেলে সড়কপথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, নির্বিঘ্নে এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বিক সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে 2.1 পয়েন্ট কমে এপ্রিল মাসে পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স PMI দাঁড়িয়েছে 62.2 পয়েন্টে। দুপুরে রাজধানীর MCCI মিলনায়তনে প্রথমবারের মতো PMI মাসিক রিপোর্ট প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। রিপোর্টে দেখা যায় মার্চ মাসে PMI ছিল 64.3 পয়েন্ট। কৃষি এবং উৎপাদন খাতে এই সূচক কিছুটা বাড়লেও কমেছে আবাসন এবং সেবা খাতে। কিছুটা কমলেও সংশ্লিষ্টরা বলছেন 50 পয়েন্টের উপরে থাকলে এই সূচক ভালো অর্থনীতির ইঙ্গিত করে। মূলত বাজার এবং অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টর থেকে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয় এই PMI রিপোর্ট। এখন থেকে প্রতি মাসেই এই রিপোর্ট প্রকাশ করা হবে। Very important for making the right decisions. And I really appreciate MCCI for doing the research, taking the pain for coming up with various reports which are required to help the government make the right policy decisions. জাপানি সেই 2 শিশুর মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিল শুনানির জন্য আগামী 11 জুলাই দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। একই সাথে বড় কন্যা সন্তান জেসমিন মালিকাকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর বাংলাদেশ ছেড়ে যাবার ঘটনায় আদালত অবমাননা মামলার শুনানিও হবে। আদালত বলেছেন, মামলার উভয় পক্ষের উপস্থিতিতে ওই দিন জাপানি শিশুদের নিয়ে আপিল মামলা নিষ্পত্তি করা হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। গত 13 ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন, জাপানি বড় শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছেই থাকবে। মেজো মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে। তবে 9 এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। 6 আসামিকে দেওয়া হয়েছে খালাস। প্রায় 25 বছর পর এই রায় ঘোষণা করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় দেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। রায়ে বলা হয়, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বাকিদের খালাস দেওয়া হয়েছে। দুপুরের একটু আগে কাঠগড়ায় হাজির করা হয় 2 আসামি, সানজিদুল ইসলাম ইমন আর আশিস রায় চৌধুরীকে। বাকিরা সবাই পলাতক। 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে 1998 সালে 17 ডিসেম্বর বনানী ট্রাম্পস ক্লাবে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মিল্টন সমাদদারের দেয়া 900 লাশ দাফনের তথ্য মিথ্যা ছিল। মূলত 135টি লাশ দাফনের কথা সে স্বীকার করেছে। তবে তারও কোনো সঠিক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনার রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মিল্টন নিজেই অপারেশনের নামে ব্লেড দিয়ে আশ্রিতদের গায়ে কাটাছেঁড়া করত। মানবতার ফেরিওয়ালা সেজে যারা মানব সেবার কথা বলছে তাদের সবার কার্যক্রমের উপরই নজর রাখা হচ্ছে। ডিবি প্রধান বলেন, অধিকাংশ অভিযোগ এবং নির্যাতনের কথাও রিমান্ডে স্বীকার করেছে মিল্টন সমাদদার। অনেক ভিআইপির সাথে যোগাযোগ থাকায় সে কাউকে পরোয়া করত না বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এদিকে মানব পাচার মামলায় মিল্টন সমাদদারের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। জাল এনআইডি, জন্ম নিবন্ধন এবং করোনা সনদ তৈরির সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, চক্রটির সাথে নির্বাচন কমিশনের কর্মচারীও জড়িত ছিল। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গ্রাহক জোগাড় করত এই চক্রটি। আরও জানান, এখন পর্যন্ত কোটি টাকার জালিয়াতি করেছে এই অপরাধীরা। তবে কতগুলো এনআইডি ভুয়া তৈরি করা হয়েছে তা এখনো বের করতে পারেনি সিটিটিসি। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিকোয়েস্ট পেত, কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। আমাদের টিম অনেক দিন কাজ করার পরে লিটন মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিকভাবে সে এই জামাল মোল্লার কথা বলে এবং জামাল মোল্লা সহ 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে আজ এই রিট দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটে। সম্প্রতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়। প্রতিবেদনের প্রথমাংশে বলা হয়, উত্তর পশ্চিম লন্ডনের একটি বাড়ি যার দাম 180 কোটি টাকারও বেশি। বাড়িটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন, অথচ বাংলাদেশের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না। ইউক্রেনের আরও দুটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘন্টার লড়াইয়ে খার্কিভ ও আভদিভকার দুটি শহর দখলে নিয়েছে তাদের সেনারা। এছাড়াও রুশ জ্বালানি খাতে হামলা জবাবে কিয়েভের জ্বালানি ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। পাশাপাশি ইউক্রেনের মিসাইল ও ড্রোন হামলার সফল প্রতিহতের দাবিও করেছে পুতিন প্রশাসন। এদিকে বাখমুত, আভদিভকা সহ বিভিন্ন অঞ্চলেও রাশিয়ার হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। বৈশ্বিক সংঘাতে ঝুঁকি তৈরি করছে পশ্চিমারা, এমন অভিযোগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি বিশ্বের সবচেয়ে পরমাণু শক্তিধর দেশকে কেউ হুমকি দিলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকীতে এই হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, পশ্চিমারা নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাফল্যকে ভুলে গেছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। রুশ সেনারা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রাপ্ত আয়ের অর্থ দেয়া হবে ইউক্রেনকে, এমন প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর প্রস্তাবে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র ক্রয় ও বেসামরিক সহায়তার জন্য দেয়া হবে এই অর্থ, তবে এটি বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করা হয়। মূলত কিয়েভের জন্য তহবিল সংগ্রহ এই পদক্ষেপের উদ্দেশ্য। চলতি বছরের শুরুর দিকে ব্রাসেলসও এমন প্রস্তাব দিয়েছিল, তবে সেবার নাকচ করে দেয় অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস সহ ইইউ এর বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। এদিকে রাশিয়ার সম্পদ জব্দ করে নেওয়া যে কোনো পদক্ষেপকে চুরি বলে আখ্যা দিয়েছে মস্কো। অসুস্থতার কারণ দেখিয়ে একদিনের ছুটি নিয়েছে প্রায় 300 কর্মী। শুধু তাই নয়, বন্ধ করে দিয়েছে মোবাইল ফোনও। এমন নজিরবিহীন পরিস্থিতিতে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। বাধ্য হয়ে বুধবার বাতিল করা হয় 70টির বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। বৃহস্পতিবারও অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এই ঘটনায় 25 জন কেবিন ক্রুকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি। মূলত টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠান, তাতে চিকিৎসা সুবিধার বৈষম্য দূর করতেই কর্মীদের বিরল এই প্রতিবাদ। এই কাণ্ডে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়েছে, এতে পড়েছেন বিপাকে। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের খবর। পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের দেয়া 157 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 5 উইকেটে 70 রান। এর আগে সিলেটে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে 25 রানের উদ্বোধনী জুটি পায় ভারত। 14 রান করা শেফারি ভার্মাকে সাজঘরে ফেরান সুলতানা খাতুন। আরেক ওপেনার স্মৃতি মান্ধানা ফেরেন 33 রান করে নাহিদার শিকার হয়ে। এরপর 60 রানের জুটি করেন হেমলতা ও হারমানপ্রীত কর। হেমলতা 37, হারমান আউট হন 30 রান করে। শেষ দিকে রিচা ঘোষের 17 বলে 28 রানের ক্যামিওতে 5 উইকেট হারিয়ে 156 রানের পুঁজি পায় ভারত। জবাবে আক্রমণাত্মক শুরুর পর 19 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 13 রান করে ফেরেন শবনম মুস্তারি। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে, সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ড সহ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, উচ্চশিক্ষা বিস্তারের সাথে সাথে এর গুণগত মান নিশ্চিত করতে হবে।
বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের উন্নয়ন প্রক্রিয়ায় সকল অংশগ্রহণকারী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, ব্যবসা ও ভোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীগণ ইচ্ছামতো দ্রব্যমূল্য নির্ধারণ করে যাতে জনদুর্ভোগ বাড়াতে না পারে সেই ব্যাপারে কমিশনকে কঠোর নজরদারি করতে হবে। প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সময় হবে সকাল 9টা থেকে বিকাল 4টা। সময় কমলেও কাজ যেন ঠিকঠাকভাবে চলে সেই নির্দেশনা দিয়েছেন রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। নথি কার্যক্রমে রাজউকের সকল কর্মকর্তা কর্মচারীর একটি সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে। সব নথিকে ডিজিটাল করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। নথি কার্যক্রম পরিচালনা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় রাজউক চেয়ারম্যান বলেন, পূর্বাঞ্চল ও উত্তরায় রাজউকের কাজের গতি ধীর। হার্ড কপিতে একটা প্ল্যান পাস করিয়েছি, কারণ ওইটা ওই প্রোগ্রামে আমরা সফটওয়্যার করতে পারছিলাম না। তো আমাদের সফটওয়্যারটা আমরা আপডেট করছি এবং ওইটা যতদিন না করতে পারবো, এবার হার্ড কপি এবং সফটওয়্যার দুইটাই চলবে একসাথে। টঙ্গী থেকে উত্তরে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু করল বিআরটিসি। দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। 11টি বাস ছাড়বে 10 মিনিট পরপর। ভাড়া গুনতে হবে 22 টাকা। এতে ভোগান্তি কমবে গাজীপুর থেকে মিরপুর মতিঝিলে চলাচলরত যাত্রীদের। পরবর্তীতে ফার্মগেট পর্যন্ত এই সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি। সিলেট সিটি কর্পোরেশনের ধার্যকৃত নতুন গৃহকর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নাগরিকদের সাথে আলোচনা না করে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কারো ক্ষেত্রে 50, কারো ক্ষেত্রে 100 গুণ কর বাড়ানো হয়েছে। কর বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শাহজালাল ইসলামী ব্যাংকের 23 বছর পূর্তি উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা উপশাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এছাড়া আরও ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক বৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, দেশ স্বাধীন হবার আগে থেকেই অনন্য মেধার পরিচয় দিয়েছেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশ পরমাণু গবেষণায় অনেক দূরে গিয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। যেহেতু বিজ্ঞানী ছিলেন, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বিজ্ঞান মনস্ক। আপনারা সবসময় দেখতে পাবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গবেষণার উপর জোর দেন। পরিবার বিজ্ঞান মনস্ক হওয়ার পিছনে ডক্টর ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা, যেহেতু তিনি বিজ্ঞানী ছিলেন। 37 পেরিয়ে 38তম বসন্তে পা রাখলেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। 1987 সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। এখন পর্যন্ত 461টি ম্যাচ খেলে 14,968 রান করেছেন মুশফিক। টেস্টে 10টি, ওয়ানডেতে আছে 9টি সেঞ্চুরি। তার ক্যারিয়ারে আছে 3টি ডাবল সেঞ্চুরি। মুশফিকের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। এত অর্জনের ভিড়েও মুশফিক অনন্য হয়ে আছেন তার অনবদ্য রেকর্ডের জন্য। তিনি একমাত্র উইকেট কিপার ব্যাটার যার টেস্টে 2টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।